আচ্ছা, আজকে আমি তোমাদের হচ্ছে নো লোড, আচ্ছা আমি নো লোডের এটা করাইছি। নো লোড কারেন্ট কি, তোমার তোমার কাছে একটা প্রশ্ন যদি করি, তুমি কি উত্তর দিতে পারবে? বলো তো দেখি, যে এই যে ট্রান্সফরমারে যে নো লোড কারেন্টটা হয়, তাই না? ট্রান্সফরমারে একটা নো লোড কারেন্ট পাওয়া যায়, এটা জি কখন কখন পাওয়া যায়? আর এটা নো লোড কারেন্টটা অনেক কম হয়, কম মানের হয়, কেন এই কম মানের হয় এটা বলতে পারবা? স্যার, নো লোড কারেন্টটা যখন আমাদের প্রাইমারি সাইটে ভোল্টেজ দিয়ে সেকেন্ডারি সাইটে কোনো লোড না দিয়ে স্যার, মানে খোলা হ্যাঁ, রেখে, হ্যাঁ, হ্যাঁ। তখন তখন স্যার মানে যে প্রাইমারি প্রাইমারি প্রকৃত ভোল্টেজের কারণে সেকেন্ডারিতে, সরি, যে ইএমএফ তৈরি হয় হুম। কোরের মধ্যে, এই ইএমএফ এর, সরি স্যার সাউন্ড প্রবলেম এখানে হচ্ছে। আচ্ছা শোনো, আমি বলতেছি নো লোড কারেন্টটা কখন প্রবাহিত হয়। তোমার মাইক্রোফোন অফ রাখো, আমি বলতেছি। ট্রান্সফরমারটা কি করতেছো তুমি, যেটা হচ্ছে হাই সাইড সেটাকে তুমি ওপেন রাখতেছো, এবং ওপেন রেখে, মানে ওপেন রাখা মানে কোনো লোড সংযুক্ত না করা। এখন তুমি এটা ওপেন রাখলা, রেখে প্রাইমারিতে কি করলা, একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলা, এবং এই ভোল্টেজটা অ্যাপ্লাই করার কারণে প্রাইমারিতে তো একটা কারেন্ট ফ্লো হবেই, এবং এই কারেন্টটা যেহেতু সেকেন্ডারিতে কোনো লোড থাকবে না, সেহেতু সেকেন্ডারিতে কারেন্ট যাওয়ার সম্ভাবনা নেই, এবং শুধু প্রাইমারিতেই একটা কারেন্ট প্রবাহিত হবে, এবং সেই কারেন্টটাই হচ্ছে নো লোড কারেন্ট। এই নো লোড কারেন্ট কেন বলছে, কারণ এই কারেন্টের মান অতি নগণ্য, এই কারেন্টটাকে তাই নো লোড কারেন্ট বলা হয়। এবং নো লোড মানে কি, যে কোনো লোড না থাকার কারণে, অর্থাৎ সেকেন্ডারিতে কোনো লোড না থাকা অবস্থায় প্রাইমারিতে যে কারেন্টটা প্রবাহিত হয় সেটাকে নো লোড কারেন্ট বলে। এখন বলছে কি, যে এটার অতি সামান্য হয় কেন, মানে এই কারেন্টটা এত কম হয় কেন? কারণ দেখো, সেকেন্ডারিতে কোনো লোড থাকে না, সুতরাং লোড না থাকায় এটার সেকেন্ডারিতে কিন্তু তোমার যে রিঅ্যাকট্যান্স সেটা কিন্তু কমে যায়, এবং প্রাইমারিতে কিন্তু সেই পরিমাণ কারেন্ট ফ্লো হয় না, মানে সেকেন্ডারিতে সেই পরিমাণ কারেন্ট ফ্লো হতে পারে না। ঠিক আছে, এটা হচ্ছে ট্রান্সফরমার নো লোড কারেন্টটা অনেক কম হওয়ার একটা কারণ। আর দেখো, আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে ট্রান্সফরমারের না, ওই একই কারণ, এটাও সেই বইয়ের ভিতরে সে একই কথাই লিখছে, যে ট্রান্সফরমারের সেকেন্ডারিতে কোনো লোড না থাকার কারণে নো লোড কারেন্টটা অতি সামান্য হয়। এখন আরেকটা প্রশ্ন আছে, সে প্রশ্নটা হচ্ছে আহ নো লোড কারেন্টের দুইটা কম্পোনেন্ট থাকে, এই নো লোড কারেন্টের দুইটা কম্পোনেন্টের নাম কি? কম্পোনেন্ট বলতে স্যার? এটা কিন্তু আমি গত ক্লাসে বলছিলাম সবাইকে, যে নো লোড কারেন্টেরও কিন্তু দুইটা কম্পোনেন্ট থাকে। কম্পোনেন্ট মানে হচ্ছে ওই নো লোড কারেন্টের ভিতরে, নো লোড কারেন্টকে যদি তুমি একটা ভেক্টরের সাহায্যে প্রকাশ করো, তো ওই ভেক্টরের দুইটা, মানে দুইটা আলাদা আলাদা ভেক্টর মিলেই একটা নো লোড কারেন্ট তৈরি হবে, এবং এই দুইটাকেই বলা হচ্ছে তোমার নো লোডের কম্পোনেন্ট। এবং একটা হচ্ছে নো লোড কারেন্ট, হ্যাঁ শোনো, নো লোড কারেন্টটা মূলত দুইটা কারেন্টের সমন্বয়ে তৈরি হয়, একটা হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট, আরেকটা হচ্ছে কি ওয়ার্কিং। ওয়ার্কিং। জি হ্যাঁ, স্যার। এই দুইটাই হচ্ছে তোমার নো লোড কারেন্টের কম্পোনেন্ট। ঠিক আছে, এগুলাই হচ্ছে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট প্রশ্ন। আর ম্যাথ তো আমি করাইছি গত ক্লাসে, যারা ছিল তারা দেখছে, আর যারা ছিল না তারা হচ্ছে ভিডিও রেকর্ড থেকে দেখে নিতে পারবা। আর হচ্ছে উম এই চ্যাপ্টারে নো লোড অবস্থায় যে একটা চিত্র আছে, যে নো লোড অবস্থায় একটা ভেক্টর চিত্র আছে, এই চিত্রটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে তো আছে, আমি দেখাতে পারবো। এই দেখো, এইখানে একটা চিত্র আছে, এই যে চিত্রটা আমি দেখাচ্ছি এখন,
এই চিত্রটাই হবে। দেখো এই যে ডান বরাবর আমরা যে আনুভূমিক যে রেখাটা দেখতে পাচ্ছি, এটাকে ফাই দিয়ে প্রকাশ করছে। ফাই মানে হচ্ছে ফ্লাক্স, ট্রান্সফরমারের যে ফ্লাক্সটা তৈরি হয় সেটা। তো এই ফ্লাক্সের সাথে সমান্তরালে আছে হচ্ছে দেখো আইএম। আইএম মানে হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট। আর দেখো এই ট্রান্সফরমারের যে ভোল্টেজ, এই যে ভি ওয়ান মানে হচ্ছে প্রাইমারি সাইডের যে ভোল্টেজ, সেই প্রাইমারি সাইডের ভোল্টেজের সাথে দেখো ওয়ার্কিং কারেন্টটা সমান্তরালে থাকে। এখন এই দুইটাকে যখন ভেক্টর যোগ করা হয়, এই দুইটার ভেক্টর যোগফল যেই বিন্দুতে মিলিত হয়, ওই বিন্দুতে আমি যদি একদম জিরো থেকে ওই বিন্দু পর্যন্ত একটা রেখা অঙ্কন করি, ওই রেখাটা কি নির্দেশ করে? ওই রেখাটা নির্দেশ করে হচ্ছে একটা নো লোড কারেন্ট। এখন দেখো এই প্রাইমারি সাইডের ভোল্টেজ হচ্ছে এইদিকে আনুভূমিক ভাবে উলম্ব ভাবে এইভাবে দেখানো হয়েছে, আবার এইদিকেও নিচের দিকে কি দেখানো হয়েছে? সেকেন্ডারি সেকেন্ডারি ইএমএফ দেখানো হয়েছে, আবার প্রাইমারি ইএমএফ ও দেখানো হয়েছে। এখন এই ক্ষেত্রে এই প্রাইমারি ইএমএফ ই1 আর সেকেন্ডারি ইএমএফ ই2 একই দিকে দেখানোর কারণ হচ্ছে এই নো লোড অবস্থায় ইএমএফ এর এই একটা আদর্শ মানে তোমার ট্রান্সফরমারে ইএমএফ গুলা হচ্ছে একই পরিমাণ একই সমান্তরালে হয়ে থাকে, সেজন্য আর কি ই1 আর ই2 কিন্তু একই দিকে দেখানো হয়েছে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে এই চ্যাপ্টারে হচ্ছে তেমন কোনো আর ইম্পর্টেন্ট প্রশ্ন নাই। আচ্ছা, একটা আছে যেটা আমি দেখাচ্ছি, 3.5। আচ্ছা, এখানে দেখো এই যে তোমাদের ল্যাগিং লিডিং ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের কথা বলা হয়েছে। এখন আমাদের কিন্তু একটা খুব ইয়ে প্রশ্ন সবসময় আসে, পরীক্ষায় বলো বা চাকরির পরীক্ষায় বলো, যে কোনো পরীক্ষায় কিন্তু নর্মালি একটা প্রশ্ন সবসময় আসে, রেটিং মানে ট্রান্সফরমারের যে রেটিংটা। আমরা যখন বাজারে ট্রান্সফরমার দেখি বা নর্মালি কোনো ট্রান্সফরমার দেখি, সেটা রেটিং দেখে কিনি বা সেটা রেটিং দেখে আমরা ইউজ করি। তো এটা কিলোওয়াট বা তোমার পাওয়ারের যে একক, অন্য আরেকটা যে একক আছে সেই একক কিলোওয়াটে দেওয়া থাকে না। এটা কেন করা হয়? এরকম ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে এবং চাকরি পরীক্ষাগুলোতেও বেশি এগুলো আসে। তো এই প্রশ্নের উত্তরটা আসলে কি হবে? দেখো, যখন ট্রান্সফরমার কোনো কোম্পানি ডিজাইন করে, তখন ওই ট্রান্সফরমার কোম্পানির যারা মানে ব্যবহার করবে, অর্থাৎ ট্রান্সফরমারটা যে কনজিউমাররা ব্যবহার করবে, তারা আসলে কোন ধরনের লোড ব্যবহার করবে সেটা তারা যারা মানে তৈরি করছে, ডিজাইন করছে ট্রান্সফরমারটা, তারা জানে না যে আমাদের এক গ্রাহক কি ধরনের লোড ব্যবহার করবে। সে ইন্ডাকটিভ লোডও ব্যবহার করতে পারে, ক্যাপাসিটিভ লোডও ব্যবহার করতে পারে, আবার রেজিস্টিভ লোডও ব্যবহার করতে পারে। এখন ট্রান্সফরমার যে বানাচ্ছে, যে কোম্পানিটা বানাচ্ছে, তারা তো ওইটা জানবে না যে তোমার গ্রাহক কি কি লোড ইউজ করবে। কেউ হয়তো তোমার ক্যাপাসিটিভ লোড ইউজ করতে পারে, কেউ রেজিস্টিভ লোড ইউজ করতে পারে, আবার তোমার মনে করো কেউ কেউ ওই ইন্ডাকটিভ লোডও ইউজ করতে পারে। কলকারখানায় মেইনলি বেশিরভাগই ইন্ডাকটিভ লোড ব্যবহার করা হয়। ইন্ডাকটিভ লোড কি, এটা আগে তোমার বুঝতে হবে। ইন্ডাকটিভ লোড হচ্ছে যেগুলো তোমার ওই যে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স জনিত লস ঘটায়, সেগুলো হচ্ছে ইন্ডাকটিভ লোড। যেমন মোটর, ফ্যান, তারপরে তোমার আরো অন্যান্য মেশিনারি ডিভাইস, যেমন হচ্ছে তোমার বড় বড় ইন্ডাকশন মোটর, এগুলো সবই হচ্ছে ইন্ডাকটিভ লোড। আবার কয়েল, এই সমস্ত সবই হচ্ছে ইন্ডাকটিভ লোড। রেজিস্টিভ লোড হচ্ছে নর্মাল আমাদের বাসা বাড়িতে অনেক ধরনের রেজিস্টিভ লোড থাকে। তোমার লাইট গুলা হচ্ছে রেজিস্টিভ লোড। তারপরে তোমার ক্যাপাসিটিভ লোড হচ্ছে যেগুলা, ক্যাপাসিটিভ লোডটা নর্মালি লিডিং পাওয়ার ফ্যাক্টরে থাকে। এখন এইখানে জিনিসটা হয় কি, যে ট্রান্সফরমার কোম্পানি যখন ডিজাইন করে তখন ওই পাওয়ার ফ্যাক্টরটা তাদের মাথায় থাকে না, কারণ ট্রান্সফরমারটা দুটা লস হয়ে থাকে। একটা হচ্ছে তোমার কোর লস, আরেকটা হচ্ছে কি বলতো? ট্রান্সফরমারের লস সম্পর্কেও কিন্তু গত ক্লাসে আমি বলছি।
জি স্যার, কোর লস আর কপার লস। হ্যাঁ, এক্স্যাক্টলি। কোর লস আর কপার লস, এই ট্রান্সফরমারের যে দুইটা লস, কোর লস এবং কপার লস, এই দুইটা লস মেইনলি নির্ভর করে কিসের উপরে? কারেন্ট এবং ভোল্টেজের উপরে। এখানে কিন্তু কোনো পাওয়ার ফ্যাক্টরের সাথে সম্পর্ক থাকে না। এখন পাওয়ার ফ্যাক্টরটা কি? পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী যে অ্যাঙ্গুলার ডিস্টেন্স, এই অ্যাঙ্গুলার ডিস্টেন্সকেই পাওয়ার ফ্যাক্টর বলা হয়। এখন এই অ্যাঙ্গুলার ডিস্টেন্স নিয়ে কিন্তু ট্রান্সফরমার যখন ডিজাইন করা হয় সেটা নিয়ে কোনো ধারণার দরকার হয় না, কারণ ট্রান্সফরমারের যে লস সেই দুইটা কিন্তু এই অ্যাঙ্গুলারের উপর নির্ভর করে না। এটা নির্ভর করে জাস্ট কিসের উপর? এই দুইটা নির্ভর করে হচ্ছে তোমার কারেন্ট এবং ভোল্টেজের উপর। তো কারেন্ট এবং ভোল্টেজের উপর যেহেতু নির্ভর করে, সেহেতু আমাদের পাওয়ার ফ্যাক্টরের কোনো দরকার নাই। আর পাওয়ার ফ্যাক্টর দরকার হয় কখন? যখন হচ্ছে আমরা কিলোওয়াট ইউজ করব, মানে কিলোওয়াটে হিসাব করব বা রেটিং করব, তখন আমাদের পাওয়ার ফ্যাক্টরের দরকার হয়। কিন্তু যখন আমরা কেভিএ বা এমভিএ তে হিসাব করব, তখন কিন্তু আমাদের পাওয়ার ফ্যাক্টরের দরকার হবে না, তখন শুধু কারেন্ট আর ভোল্টেজের দরকার হবে। এজন্য হিসাব নিকাশের সুবিধার্থে যখন ট্রান্সফার কোম্পানি ডিজাইন করে, তখন এই ট্রান্সফরমার কোম্পানিগুলো কি করে? ওই রেটিংটা কেভিএ তে দিয়ে দেয় অথবা এমভিএ তে দিয়ে দেয়। এজন্যই কিন্তু মূলত এই যে ট্রান্সফরমারের রেটিং গুলো কেভিএ তে বা এমভিএ তে থাকে, কিলোওয়াট বা মেগাওয়াটে কিন্তু থাকে না। আবার যেগুলো মনে করো লোড, লোড জাতীয় জিনিস, যেমন যেগুলো হচ্ছে কারেন্ট নেয় বা ভোল্টেজ নেয়, গ্রহণ করে, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আবার কিলোওয়াটে প্রকাশ করা হয় রেটিং। তোমরা দেখবা মোটরের গায়ে লেখা থাকবে এত এইচপি, এত কিলোওয়াট। হ্যাঁ, এত কিলোওয়াটের একটা মোটর। এমন লেখা থাকতে পারে যে 7 হর্স পাওয়ার, 8 হর্স পাওয়ারের একটা মোটর। তারপরে হচ্ছে তোমার লেখা থাকতে পারে ওয়াট, ওয়াট লেখা থাকতে পারে যে এত ওয়াটের হচ্ছে মোটর, ফ্যান, এই সমস্ত কিন্তু লেখা থাকে। এইগুলো কিন্তু আবার ওয়াট বা কিলোওয়াটে প্রকাশ করা হয়, কারণ এগুলো কিন্তু ইন্ডাকটিভ লোড। কারণ এগুলো ইন্ডাকটিভ লোড এবং এটা পাওয়ার ফ্যাক্টরের সাথে সম্পর্কিত। তখন এই ক্ষেত্রে তোমার আবার কি করতে হবে? ওই পাওয়ার ফ্যাক্টরটা যখন তুমি এটার হিসাব করতে যাবা বা ডিজাইন করতে যাবা, তখন কিন্তু তোমার পাওয়ার ফ্যাক্টরের দরকার হবে। তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু পাওয়ারটাকে কিলোওয়াট বা ওয়াটে প্রকাশ করা হয়। এই হলো এই প্রশ্নের উত্তর। এখন আজকে আমি যেটা পড়াতে চাচ্ছি সেটা হচ্ছে তোমাদের, আমি সমতুল্য সার্কিট দেখাইছি গত ক্লাসে, সমতুল্য সার্কিটের অঙ্ক পড়াইছি। এখন আমি তোমাদের একটা অঙ্ক দিতে চাই। সেই অঙ্কটা হচ্ছে তোমরা এখন নিজে নিজে খাতায় করে আমাকে দেখাবা যে এটার মান কত। ঠিক আছে? খুব সহজ আমি দিব। আশা করি তোমরা পারবা, যেহেতু আমি গত ক্লাসে দেখাইছিলাম। আশা করি তোমরা পারবা। আর না পারলেও অসুবিধা নেই, আমি আবার করে দিব তোমাদেরকে। তোমাদের সুবিধার জন্য আমি দরকার হলে আরেকবার করে দিব, কোনো অসুবিধা নেই। তবে তোমরা একটু চেষ্টা করতে হবে যে এটা করব। ঠিক আছে? তো আমি তোমাদের হচ্ছে ওয়ার্ড ফাইলে এটা লিখে দিচ্ছি, তোমরা দেখবা, দেখে খাতায় করবা এখনই। আচ্ছা, আহ, বলছে কি যে একটা 100 কেভিএ, 100 কেভিএ, আমি এটা ইংলিশে লিখি, 100 কেভিএ, তারপরে হচ্ছে দুই দুই 2400 বাই 240 ভোল্ট। এটা 2400 ভোল্টকে কি করতেছে আমার বলো তো? স্টেপ হ্যাঁ, ডাউন। স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে স্টেপ ডাউন ট্রান্সফরমারে কি হয়? ইনপুটে হচ্ছে হাই ভোল্টেজ নেয় আর আউটপুটে হচ্ছে লো ভোল্টেজ দেয়, কিন্তু পাওয়ার কিন্তু একই থাকে, তাই না? জি স্যার। তারপরে বলতেছি কি, দেখো ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের শর্ট সার্কিট টেস্ট। আচ্ছা, শর্ট সার্কিট টেস্টের দরকার নাই, আমরা হচ্ছে দেখবো যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের রেজিস্ট্যান্স কিভাবে বের করব সেটা। আচ্ছা, দেওয়া আছে আর পি, এটা লিখি যে ট্রান্সফরমার
Rp equals to 0. Rp equals to এটা একটু মান বাড়াই দেই আমি 2 ওহম দিয়ে দেই 2 ওহম তারপরে হচ্ছে xp সমান সমান 1 ওহম তারপরে rs এই যে rs লিখতেছি এগুলা কি তোমরা কি বুঝতে পারতেছো জি স্যার। বলো তো x কি মানে কি বুঝাইছি RS তে স্যার সেকেন্ডারি রেজিস্ট্যান্স, RP তে প্রাইমারি রেজিস্ট্যান্স। হ্যাঁ rp তে হচ্ছে হ্যাঁ rp তে হচ্ছে প্রাইমারি রেজিস্ট্যান্স rs এ হচ্ছে সেকেন্ডারি আর xp তে প্রাইমারি রিঅ্যাক্ট্যান্স। হ্যাঁ প্রাইমারি রিঅ্যাক্ট্যান্স এবং এটা কি রিঅ্যাক্ট্যান্স ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স নাকি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এটা ইন্ডাকটিভ। হ্যাঁ ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স কেন ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স কারণ কয়েল কি হয় ইন্ডাকটিভ টাইপ হয় তাই না জি স্যার। ওহম তারপরে হচ্ছে xs xs দেওয়া আছে মনে করো 2 ওহম এখন এটা হ্যাঁ বলো এক্স এটা কি? xa না এটা হচ্ছে আমার লিখতে ভুল হয়েছে এটা হবে xs আচ্ছা আচ্ছা। এটা হবে xs ঠিক আছে xs হচ্ছে 2 ওহম এখন তোমরা কি করবা তোমাদের বের করতে হবে যে প্রাইমারি ও সেকেন্ডারি টার্মে টোটাল রিঅ্যাকট্যান্স টোটাল ইম্পিডেন্স আর টোটাল কি ইন্ডাকট্যান্স এটা বের করতে হবে তার মানে প্রথম যেটা বের করতে হবে তোমাদের আচ্ছা আমি এখানে লিখে দিই ফাইন্ড আউট টোটাল রেজিস্ট্যান্স মানে হচ্ছে রে r equals to what তারপরে হচ্ছে xe equals to what তারপরে বের করবা হচ্ছে ইম্পিডেন্স ze equals to what for primary টার্ম প্রশ্নটা কি বুঝতে পারছো প্রথমে এটা আমি ইংলিশে লিখি রেজিস্ট্যান্স মোড রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স আর ইম্পিডেন্স বের করতে বলতেছেন তাই তো হ্যাঁ টোটাল মানে প্রাইমারি সাইডের জন্য বের করতে হবে সেকেন্ডারি সাইডের জন্য বের করতে হবে মানে সেকেন্ডারি সাইডের সমতুল্য এবং প্রাইমারি সাইডের সমতুল্য ঠিক আছে প্রাইমারি সাইডের সমতুল্য রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স আর ইম্পিডেন্স আবার সেকেন্ডারি সাইডের সমতুল্য রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স ইম্পিডেন্স এই তিনটাই বের করতে হবে স্যার হ্যাঁ দেখি হ্যাঁ দেখো চেষ্টা করো নিজে নিজে করার চেষ্টা করো
পারতেছো? বাসে তুলনা ইয়া রিঅ্যাকট্যান্স হ্যাঁ, সরি তোমার রেজিস্ট্যান্স ট্রান্সফরমেশন করতেছি রেশিও কত আসছে? হ্যাঁ 10, তার মানে এ হচ্ছে 10। ট্রান্সফরমেশন রেশিও এবং এর মান আমরা পাচ্ছি হচ্ছে 10। তাহলে এখন দেখো প্রাইমারি রেজিস্ট্যান্স প্রাইমারি সাপেক্ষে যদি তুমি বের করো, তাহলে লেখো এখানে যে ফর প্রাইমারি সাইড আর প্রাইমারি সাইড প্রাইমারি সাইডের জন্য কি হবে? তোমার প্রাইমারি সাইডের জন্য যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে আরপি আর ই, টোটাল আর ই আমরা সমতুল্য বের করব, আর ই প্রাইম লিখবো আমরা, ঠিক আছে? আর ই প্রাইম, তাহলে আর ই প্রাইম হচ্ছে প্রাইমারির জন্য সমতুল্য রেজিস্ট্যান্স। তাহলে প্রাইমারির জন্য সমতুল্য রেজিস্ট্যান্স কি হচ্ছে? আরপি তো থাকতেছেই, যেহেতু প্রাইমারিটা প্রাইমারিতে থাকবে, তার মানে 2 ওহম প্লাস আমরা কি লিখতে পারি, আমাদের যে সেকেন্ডারি যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে কত? সেকেন্ডারি রেজিস্ট্যান্স হচ্ছে 1 ওহম। তাহলে 1 ওহমের সাথে আমি ট্রান্সফরমেশন রেশিও কি করব? গুণ করব নাকি ভাগ করব? বর্গের গুণ। গুণ করব। কেন গুণ করব? স্যার কেন গুণ করব? স্যার আমাদেরকে এখানে স্যার মানে ইয়া রেজাল্টটা বেশি দিতে হচ্ছে। কেন দিতে হচ্ছে? বলে দেন স্যার, ভুলে গেছি। হ্যাঁ দেখো, এই এই যে প্রশ্নগুলো আমি তোমাদের করলাম যাতে তোমাদের বুঝতে মানে ভুলে না যাও, এইটা দেখো আমি কি বলছিলাম তোমাদের, যে কোনো গরিব জায়গা থেকে বড় লোক জায়গায় যাইতে গেলে কি করতে হয়? স্যুট প্যান্ট পরতে হয় না? মনে আছে কথাটা? জি তাহলে স্যার মনে পড়ছে। হ্যাঁ, এখন ও কম থেকে বেশিতে যাচ্ছে, দেখো সেকেন্ডারিতে আমাদের ভোল্টেজ কম আছে, তার মানে কি সেকেন্ডারিতে আমাদের যে টার্ন সংখ্যা সেটাও কম, তার মানে টার্ন সংখ্যা কম মানে কি রেজিস্ট্যান্সও কি কম না? রেজিস্ট্যান্সও কম, তার মানে রেজিস্ট্যান্স যখন কম থেকে আমি বেশি সমতুল্য করতে চাইবো তখন অবশ্যই ওকে পাওয়ার বাড়াইতে হবে, ওর শক্তি বাড়াইতে হবে, তার মানে ওকে এই ট্রান্সফরমেশন রেশিও দিয়ে আমি কি করব? গুণ করব। জি স্যার। তাহলে আমি যদি ওই ট্রান্সফরমেশন রেশিও দিয়ে আমি 1 কে গুণ করি তাহলে হয় কত? 10, তাই না? কারণ সেকেন্ডারি রেজিস্ট্যান্স কত? 1 ওহম। 1 ওহম কে যদি তুমি 10 দিয়ে গুণ করো তাহলে 10ই হয়। তাহলে 2 আর 10 যোগ করলে কত হয়? 1 2, মানে 12, ঠিক আছে? না তোমার কথা বেঁধে আসতেছে, আবার বলো। গুণফল না। কিসের গুণফল? আচ্ছা এটা বর্গের গুণফল করতে হবে না? না না, গুণ না, এই তুমি তো প্রাইমারিতে যে রেজিস্ট্যান্স পাইছো সেটা তো আছেই, এখন সেকেন্ডারিতে যে রেজিস্ট্যান্সটা পাইছো সেটা প্রাইমারিতে এনে এটার সাথে যোগ দিতে হবে, তাইলেই তুমি টোটাল সমতুল্য রেজিস্ট্যান্স পাবা, এটা গুণ না। বুঝতে পারছো? হ্যাঁ, এরপরেরটা করো। এরপরে হচ্ছে কি কি বের করবা? এরপরে যে রিঅ্যাকট্যান্স। রিঅ্যাকট্যান্স বের রিঅ্যাকট্যান্স করবে না? হ্যাঁ তাহলে করো, রিঅ্যাকট্যান্স বের করো। এটার মতোই। হুম, ওইটার মতোই সেম। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস ভুল হয়ে গেছে কিন্তু আমাদের, সেটা কিন্তু তোমাদের চোখে পড়ে নাই। বলো তো কি ভুল হয়েছে? এখানে কিন্তু আমরা একটা ভুল করে ফেলছি। এটার এর বর্গ উপরে স্কোয়ার হবে, তাই না? স্যার হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এর উপরে কি হবে? এটা স্কোয়ার হবে, তাই এটাই না? আমি বলতেছিলাম স্যার যে বর্গের গুণফল। জি স্যার। গুণফল না, বর্গের গুণফল না কিন্তু এটা, এটা হচ্ছে বর্গ হবে আর এর সাথে যোগ হবে 2, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কত আসতেছে? 120 নাকি? নাকি 100, 100 কত 2? 100 102। 2। হ্যাঁ 102 আসতেছে। আচ্ছা পরের গুলা করো, পরের গুলা সেম রকম। স্যার কেন আমি নাকি? তোমার তোমার কথা বেঁধে বেঁধে আসতেছে, আবার বলো। আমি বলতেছি আপনি লিখতেই থাকেন, আটকে গেলেও আপনি ওখানে করে দিন। হ্যাঁ বলো। বার করেন এই সেম উইথ এই ফর্মুলা। কত হবে বলো? আমাদের তো প্রাইমারি আছে 1 ওহম, তাহলে 1 প্লাস হুম
1 প্লাস এখানে 2 ইনটু 100 টু ইন্টু 100 100 কি, তাই না? শুধু 100, কারণ 10 এর স্কোয়ার নাকি? আমাদের তাহলে 201 201, এটা কি ওহম, তাই না? জেড এবার হচ্ছে আমরা জেড নির্ণয় করব। তাহলে জেড নির্ণয় করতে গেলে কি করতে হবে? জেড ই প্রাইম, জেড বলো। পিথাগোরাস ইকুয়ালস টু রুট ওভার হুম, আর দাঁড়াও, এটা আমি লিখতেছি, ওয়েট। এটা আমার একটা ইমোজি নিয়ে আসতে হবে ইকুয়েশন থেকে, সিম্বল নিয়ে আসতে হবে। রুট সিম্বলটা নিয়ে আসলাম। এইবার আমি রুট সিম্বলের মধ্যে কি কি ভাগ দিব, কি কি গুণ দেব বলো। রুট ওভার, স্কোয়ার প্লাস হ্যাঁ, এক্স 10, দাঁড়াও, 102, 102 তার হোল স্কয়ার নাকি? জি স্যার প্লাস হোল স্কয়ার আর হচ্ছে প্লাস 201 হোল স্কয়ার প্লাস 201, ঠিক আছে। এখন না মান কত আসছে টোটাল? 100 স্যার 10 তোমার কথা সব বেঁধে বেঁধে আসতেছে, আমি কিছু শুনতে পাই না। তোমার নেটওয়ার্কের প্রবলেম আছে কিন্তু। স্যার এবার ঠিক আছে এখন এখন ঠিক আছে, হ্যাঁ বলো। হোল স্কয়ার আসে 10404 102 স্কয়ার করলে, জি স্যার 10004 আচ্ছা 10,000, আর এইসব লেখা লাগবে না, একদম ডিরেক্টলি বলো, একদম রুট করে টোরে তারপরে বলো। স্যার ওয়েট স্যার 253.399 ভালো করে করো তো, আবার করো। ওকে আমার মনে হচ্ছে ভুল হয়েছে। আচ্ছা স্যার हमने हमने देखिए हमने আমার ক্যালকুলেশন এটাই আসে কত আসে? 225.399 হ্যাঁ, 225.399, এবার ঠিক আছে। আমি বলতে ভুল করছি মেবি তখন হ্যাঁ, আচ্ছা 225 আমরা ধরবো হচ্ছে 4, ঠিক আছে। 225.4, তাহলে এটার একক কি দিব? ওহম, ও তাই না? জি স্যার আচ্ছা, এরপর সেকেন্ডারি, এখন লেখো যে ফর সেকেন্ডারি, ফর সেকেন্ডারি, SECONDARY, ফর সেকেন্ডারি আমরা কি করতে পারি? সেকেন্ডারির জন্য হচ্ছে আর ই ডাবল প্রাইম, তাহলে আর ই দিলাম, ডাবল প্রাইম দিলাম, ইকুয়ালস টু, বলো কি লিখবো? এস ইকুয়ালস টু 1 প্লাস হ্যাঁ, 1 প্লাস আরপি বাই কি বলে আর আর পি এর মান 2, তাই না? 2 ইনটু কত? 2 ভাগ হবে ইনটু নাকি ভাগ? হ্যাঁ, 2 ভাগ, 2 ভাগ কত? 10 10 এর স্কয়ার, তাই না? তার মানে 100। জি স্যার তাহলে কত আসতেছে দেখো তো। 2 ভাগ 100 0.2 প্লাস 1 সমান 1.02
1.02 1.02 এটা কি ওহম। জি স্যার। তারপরে বলো তোমার ইসের জন্য এই রিঅ্যাকট্যান্সের বলো, রিঅ্যাকট্যান্সের সমতুল্য সেকেন্ডারি ইকুয়ালস টু কি হবে? 2 প্লাস 2 প্লাস 2 প্লাস এটা কত আছে 1 আছে 1 1 বাই 100 ডিভাইডেড বাই 100 100 তাহলে কত হচ্ছে? 01 1.01। 01 দাঁড়াও আবার বলো, তোমার কথা বেড়ে গেছে। 2.01 2.01 ঠিক আছে 2.01। ওকে, তারপরে আমরা ইম্পিডেন্সটা বের করে ফেলো এবার। তাহলে লিখে ফেলেন যে তাহলে ইম্পিডেন্স আমাদের হচ্ছে রুট ওভার কি, এটা নিয়ে আসি এখানে। আচ্ছা এখানে মান কত লিখবো? 253 ও 1.02 আর এইখানে কত লিখবো? 2.01। ঠিক আছে 2.253 স্যার। তাহলে কত আসতেছে? 2.253 না? জি স্যার। 2.253 ওহম। ওকে, তাহলে আমরা সমতুল্য সব বের করে ফেললাম, প্রাইমারি সাইডের জন্য বের করলাম, সেকেন্ডারি সাইডের জন্য বের করলাম। এখন আমরা কি করব? এখন আমরা কারেন্ট বের করব। কি কিসের কারেন্ট? প্রাইমারি সাইডের কারেন্ট। কে পারবা প্রাইমারি সাইডের কারেন্ট বের করতে? প্রাইমারি সাইডে কারেন্ট হুম একটু দেখতে হবে, ভাবতে হবে। ভাবো। বাকিরা কি অবস্থা? বাকিরা কি বুঝতে পারতেছো কিছু? বাকি কে কয়জন আছে? স্যার আমার মাথার উপর দিতেছে। হ্যাঁ, তুমি পরে জয়েন করছো কেন? এই জন্যই তো এরকম হয়েছে। আচ্ছা শোনো, তুমি এক কাজ করবা, তুমি এই যে আজকে যে ভিডিও রেকর্ডিংটা হচ্ছে এটা দেখে নিবা। কোত্থেকে দেখে নিবা বলো তো? প্রথম থেকে। হ্যাঁ সেটা তো ঠিক আছে, প্রথম থেকে দেখবা, কিন্তু কোত্থেকে পাবা তুমি ভিডিও রেকর্ড? স্যার আপনি গ্রুপে দিলে তো পাবো। না না, তুমি কি প্রথম দিন ছিলা? প্রথম দিন তারপরে কয়েকটা ক্লাস তো মনে হয় করো নাই আমার। না স্যার আমি একটু ব্যস্ত ছিলাম তো এজন্য করতে পারিনি। আচ্ছা শোনো, তাহলে তুমি এই যে গুগল ক্লাসরুম আছে না, একটা অ্যাপস আছে মোবাইলে, ঠিক আছে? সেই গুগল ক্লাসরুম অ্যাপস ডাউনলোড করার পর তুমি ওইখানে লিখবা যে জয়েন এ ক্লাস। ওইখানে ওই ক্লিক করলে দেখবা যে লেখা আসবে যে একটা কোড দিতে বলবে। তো তখন তুমি, আমি যে কোডটা দিতেছি এখন সেটা তুমি দিবা, ঠিক আছে? দিলেই তুমি ওই ক্লাসরুমের মধ্যে ঢুকে যাবা এবং ওইখানে আমি সব ভিডিও আপলোড দিই এবং সেটা তুমি পেয়ে যাবা। গুগল গুগল রুম ক্লাস এটা। হ্যাঁ গুগল ক্লাসরুম, এই যে দেখো এই কোড নাম্বারটা লিখে নাও খাতায়, এই কোড নাম্বারটা খাতায় লিখে নাও 5BSHD65, সরি হ্যাঁ D6F। বেশি। হ্যাঁ স্ক্রিনশট দাও অথবা লেখা নাও, জানাও। এইটা দিয়ে তুমি জয়েন ক্লাসরুমে যখন ক্লিক করবা তখন ওইখানে এই কোডটা চাইবে, তখন তুমি এই কোডটা দিবা। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ ঠিক আছে ওকে। আমি ট্রাই করতেছি। স্যার হ্যাঁ আমাদের তো এখানে কোনো দিকে কারেন্ট দেওয়া নাই, কিভাবে কারেন্টটা বার করা যাবে? হ্যাঁ, কারেন্টের সূত্র আছে না? কারেন্টের সূত্র কি বলো তো? কারেন্ট বের করার সূত্র কি? I equals to V by R। হ্যাঁ এটা একটা সূত্র। এবার আমাকে বলো পাওয়ারের সূত্র কি? পাওয়ারের কয়টা সূত্র আছে? IR হ্যাঁ না, P equals to IR তো মনে হয় IR। P equals to I আর না, P equals to হচ্ছে I স্কয়ার R, I স্কয়ার আছে। I square R। হ্যাঁ I স্কয়ার ইনটু R, ঠিক আছে? তার মানে পাওয়ারের অনেকগুলো সূত্র আছে, কিন্তু পাওয়ারের তিনটা সূত্র আছে। কয়টা সূত্র আছে? তিনটা। তিনটা। এক নাম্বারটা লেখা নাও, এই যে আমি নিচে লিখতেছি, একদম নিচে তাকাও, দেখতে পাচ্ছ?
জি স্যার। এই নিচে পি সমান সমান লেখা যায় কি ভি ইন্টু কি আই, তাই না? পি ইকুয়ালস টু ভি ইন্টু আই লেখা যায় না? জি স্যার। ভোল্টেজ এবং কারেন্টের গুণফলটাই তো পাওয়ার, তাই না? ডিসি সার্কিটের ক্ষেত্রে না। যে সার্কিট বলো, সে এটা সিঙ্গেল ফেজের জন্য, শুধুমাত্র সিঙ্গেল ফেজের জন্য। কি বলছি বুঝতে পারছো? জি স্যার। তারপরে আরো একটা জিনিস লেখা যায়, পাওয়ার সমান সমান লেখা যায় যে আই স্কোয়ার আর, আই স্কোয়ার আর ইন্টু আর, মানে আই স্কোয়ার ইন্টু আর, ঠিক আছে? আর একটা হলো পি টু ভিআই কস থিটা না স্যার? ওইটা, হ্যাঁ ওইটা তো থ্রি ফেজের ক্ষেত্রে, আমি শুধু এখন তোমার সিঙ্গেল ফেজ দেখাচ্ছি। ওই যে কস থিটা তুমি নিবা কখন নিবা, ওইটা ওইটা হচ্ছে থ্রি ফেজের ক্ষেত্রে নিবা, ঠিক আছে? যখন অ্যাঙ্গেল আসবে তখন, এখন দরকার নেই। এটা শুধুমাত্র সিঙ্গেল ফেজের ক্ষেত্রে। কি বলছি বুঝতে পারছো? আরেকটা আছে কি ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার ভাগ হচ্ছে আর, এটা একটা সূত্র। এই সূত্রগুলা জানতে হবে পাওয়ারের। একটা হচ্ছে পি সমান সমান ভিআই, একটা হচ্ছে আই স্কোয়ার ইন্টু আর, আরেকটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর। এই সূত্রগুলা যদি তুমি জানো তাহলে তুমি এখন কারেন্ট বের করতে পারবা এখান থেকে। প্রাইমারি কারেন্টও বের করতে পারবা, সেকেন্ডারি কারেন্টও বের করতে পারবা। পারবা না? এখন আমি তোমার সূত্র বলে দিলাম, এখন তুমি বের করো। ওকে স্যার, ট্রাই করি। হ্যাঁ দেখো এখানে পাওয়ার কোনটা আছে, দেখো ভালো করে দেখো। পাওয়ার স্যার 100 কেভিএ, এটা না? হ্যাঁ তো এটা তো আমাদের ওয়াটে আনতে হবে না, কি বলে? না, ওয়াটে না এনেই তুমি বের করতে পারবা। এই দেখো এই জন্যই তো বললাম যে ট্রান্সফরমার কিসের কি রেটিং এ দেওয়া থাকে, ভি এ রেটিং এ, কেভিএ রেটিং এ দেওয়া থাকে, তাই না? জি স্যার। তাহলে এটা এটা কি পাওয়ার, আমি কিন্তু সেদিনও পাওয়ার সম্পর্কে তোমাদের বলছি যে পাওয়ার কিন্তু তিন প্রকার হয়, ইন্ডাকটিভ পাওয়ার, সরি রিঅ্যাকটিভ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার, আর একটা হচ্ছে কি অ্যাপারেন্ট পাওয়ার, পড়াইছি না গত ক্লাসে? পাওয়ার। হ্যাঁ, তো সে এইটা কি পাওয়ার বলো তো? কারেন্ট এটা পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার। এই অ্যাপারেন্ট পাওয়ার কিসের গুণফলে হয়? কারেন্ট আর ভোল্টেজের গুণফলে হয় না? জি স্যার। তাহলে তুমি ভোল্টেজ তো জানোই, তোমার প্রাইমারি সাইডের ভোল্টেজ কত? 2400। 100। তাহলে তোমার প্রাইমারি সাইডের কারেন্ট কত হবে? অবশ্যই এইটা দিয়ে এটাকে ভাগ করলে পাওয়া যাবে, কারণ তুমি কি চাও, কারেন্ট বের করতে চাও, এখান থেকে এই পি সমান সমান ভি আই। তাহলে আই যদি বের করতে চাও তাহলে পাওয়ারকে কি দিয়ে ভাগ করতে হবে? ভি দিয়ে ভাগ করতে হবে না? জি স্যার। তাহলে এখানের ভোল্টেজ দিয়ে এটাকে ভাগ করো। আর যেহেতু এটা কেভিএ তে আছে, তার মানে কে তে মানে কি কিলো, তার মানে এর জি সাথে 1000 গুণ দিয়ে নাও, গুণ দিয়ে তারপরে এটা দিয়ে ভাগ করবা। কে থাকলেই 1000 দিয়ে গুণ হবে। স্যার 41.666। কত? 41.666। এবার সেকেন্ডারি সাইডেরটা বের করো। ওয়েট স্যার। স্যার হ্যাঁ 16.666। কারেন্ট সেকেন্ডারিতে কি আসছে, কম আসছে না বেশি আসছে? প্রাইমারি থেকে কম আসছে না বেশি আসছে? আসছে হ্যাঁ বেশি স্যার, অবভিয়াসলি বেশি। হ্যাঁ, তাহলে প্রাইমারিতে কত পাইছিলা? 41.666 মেবি। 41.66 পাইছো। আর সেকেন্ডারিতে কত পাইছো? 16.666। 16 দশমিক, জি স্যার 416। ও 416, হ্যাঁ তাইলে ঠিক আছে। আমি শুধু শুনতেছি 16। আচ্ছা যাই হোক, তোমার কথা বাইদা বাইদা আসতেছে দেখে সমস্যা হচ্ছে। আচ্ছা এখন দেখো তাইলে এই তুমি বের করলা কি আবারও তুমি এই যে এই সেকেন্ডারিটা দিয়ে এটাতে ভাগ করে তারপরে বের করছো? জি স্যার। আহারে এত কষ্ট করছো কেন? হ্যাঁ, তোমার কাছে কি ট্রান্সফরমেশন রেশিও নাই? এটা কি? আসলে এটাই তো সহজ স্যার, আবার ওইদিকে উল্টো দিকে অন্য সূত্র লিখতে যাবো কেন? না না, অন্য সূত্র না তো, এটাই সহজ। কেন সহজ দেখো, এই ট্রান্সফরমেশন রেশিও দিয়ে তুমি অনেক কিছু করতে পারবা। এই ট্রান্সফরমে তুমি প্রাইমারি কারেন্টটা জানলা না? জি স্যার। প্রাইমারি কারেন্ট কত আসছিল? 48 দশমিক
সামথিং, তুমি 41 দশমিক সামথিং। আচ্ছা, সেই 41 দশমিক সামথিং। এখন সেকেন্ডারি কারেন্টে যেহেতু ভোল্টেজ দেখতে পাচ্ছ, কি ভোল্টেজ যেহেতু অনেক কি কম না, তার মানে কারেন্টের পরিমাণ কি হবে? বেশি হবে। রেশিও দিয়ে ভাগ দিতে হবে নাকি? না, ও বেশি হলে গুণ দিতে হবে। কত দিয়ে গুণ দিবা? কত দিয়ে? 10 দিয়ে, শুধুমাত্র 10। এর স্কোয়ার না কিন্তু। এই ক্ষেত্রে শুধুমাত্র এ দিয়ে গুণ দিতে হবে, ট্রান্সফরমেশন রেশিও দিয়ে গুণ দিতে হবে। আচ্ছা আচ্ছা। তাহলে গুণ দিয়ে দেখো কত হয়। যা, আমার দেখি ক্যালকুলেটরও স্যার সমস্যা করতেছে। তোমার ক্যালকুলেটর চেঞ্জ করো, ক্যালকুলেটরে জানি ভুল না হয়। এই পরীক্ষার সময় কিন্তু ক্যালকুলেটর খুব ইম্পর্টেন্ট জিনিস, ক্যালকুলেটর চেঞ্জ করতে হবে। 3 গুণন 41 না স্যার? 41.1 411 আসে এখানে মনে হয়। দাঁড়াও, আমি করে দেখতেছি। একটা প্রাইমারিতে আসে হচ্ছে 41.67, আর একটাই আসতেছে হচ্ছে তোমার 416.66। ঠিক আছে না? জি স্যার। হ্যাঁ, তাহলে এইটাই হচ্ছে নিয়ম, যে কারেন্ট বের করতে বললে তুমি এমনি বের করে দেবা, শেষ, ঝামেলা শেষ। আর যদি কারেন্ট দেওয়া থাকে, তোমার আর ভোল্টেজ দেওয়া থাকে, প্রাইমারি কারেন্ট দেওয়া থাকলো আর ভোল্টেজ দেওয়া থাকলো, তুমি কি কেভিএ বের করতে পারবা না? জি স্যার। এখন তুমি আমারে বলো তো, যে আমি যদি বলি যে এটারে তুমি, এই কেভিএ রে তুমি কিলোওয়াটে নিয়ে যাও, তাহলে কি করবা? কিলোওয়াটে স্যার 1000 দিয়ে গুণ দিচ্ছি, তাইলে তো হয়ে যাচ্ছে। না না, 1000 দিয়ে গুণ দিলে তো ভিএ তে চলে গেল, ভিএ, শুধু ভিএ থাকলো, কেভিএ থেকে ভিএ তে চলে গেল। কিন্তু আমি চাইতেছি কিলোওয়াট, কিলোওয়াট বানাও। কিলোওয়াট হুম। তাহলে 100 গুণন 1000 ভাগ, এটাই তো স্যার কিলোওয়াট, তো এটাই স্যার 100ই হচ্ছে। কই 100, কই এটা কিলোওয়াট, এটা কেভিএ না? কেভিএ আর কিলোওয়াট মানে কি? কিলোওয়াট মানে হচ্ছে প্রকৃত পাওয়ার, এটা হচ্ছে আপাত পাওয়ার। আমি তোমারে বলছি কিলোওয়াটে নিতে, কিলোওয়াট, ওয়াট মানে কি? প্রকৃত পাওয়ার না? কনফিউজ স্যার। এখন তোমার ওই যে তুমি যেটা বলছিলা যে ভিআই কস থিটা হবে না স্যার, এইটা লাগবে এখন। কি লাগবে? ভিআই কস থিটা। এখন ভিআই তো তুমি জানোই যে ভিআই হচ্ছে 100 কেভি, 100 কেভিএ, তাই না? ভিআই হচ্ছে কত? 100 100। কেভিএ। এখন তাহলে কি লাগবে? কস, কস থিটা লাগবে না? পাওয়ার ফ্যাক্টরের মান লাগবে না? আচ্ছা। পাওয়ার ফ্যাক্টরের মান ধরো দিয়ে দিয়ে দিলাম আমি 0.8 দিয়ে দিলাম, তাহলে এখন বের করো। আমি ওয়েট পাওয়ারের মান দিলাম হচ্ছে, পাওয়ার ফ্যাক্টরের মান পিএফ, পিএফ ইকুয়ালস টু দিয়ে দিলাম হচ্ছে 0.8। এখন বের করো দেখি। ওকে ওয়েট দেখি। স্যার। হুম। নিরানব্বই দশমিক নয় হ্যাঁ, নয় হয় নাই, হয় নাই, হয় নাই, আবার করো। কি করছো আমারে বলো। স্যার ওই যে 100-র সাথে ওটা গুণ দিছি না, পাওয়ার ফ্যাক্টর। হ্যাঁ, কত গুণ দিছো? 0.8। জি স্যার। গুণ দিলে কত হয়? ও, আমি তো cos থিটা দিছি স্যার, cos যখন এইটা কস, মান কস বলতে। থিটা মানেই তো পাওয়ার ফ্যাক্টর। জি স্যার, ভুল করছি। কস থিটা মানেই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে? ভুল ওখানে করছি স্যার। হুম। তাহলে ইয়া কি বলে, ক্যালকুলেটর অনই হচ্ছে না। আচ্ছা, তাহলে তোমার এটা আসে হচ্ছে 80 কিলোওয়াট। কত কিলোওয়াট আসবে? আসে। 80। এটা কি ক্যালকুলেটর লাগে? আবার বলো দেখি। এই দেখো 0.8 রে, 0.8 রে কি করতে হবে? দেখো তোমাদের এই এই ক্যালকুলেটরের ব্যবহার ছাড়ো, আগে আগে হাতে করা শিখো। পোলাপান সব এখন ক্যালকুলেটরের উপর নির্ভরশীল হয়ে গেছে। আরে এই যে 0.8 মানে কি? জি স্যার। 8/10 না? 0.8 মানে কি? 8/10। 8 রে 10 দিয়ে ভাগ করলেই তো 0.8 হয় নাকি? জি স্যার, এছাড়া হ্যাঁ, এটারে কি করবা? এটারে এখন গুণ দিবা 100-র সাথে, 100-র সাথে গুণ দাও, 100 এখন দেখো এই শূন্যর সাথে এই শূন্য কাইটা যায়, তাহলে থাকে কত? 10 থাকে না? তাহলে 10-এর সাথে 8 গুণ দিলে কত হয়? 80 হয় না? স্যার। তাহলে 80 ওয়াট, 80 কিলোওয়াট। যেহেতু কিলোতে ছিল, তুমি আর কনভার্ট করো নাই, শুধু 100-র সাথে গুণ দিছো, তার মানে কিলোতেই থাকবে, কিলো ওয়াট হবে তখন। বুঝতেছো?
নাকি কঠিন হয়ে যাইতেছে অনেক? জি স্যার। বুঝছো? জি ভেরি গুড। এটা বুঝতে পারলে অনেক কিছু, আজকে যা বুঝালাম, অনেক কিছু বুঝালাম, এটা একদম বেসিক জিনিস, এগুলা বুঝতে হবে। না বুঝলে সারা জীবন পস্তাবা, সারা জীবন লস। তুমি ডিপ্লোমায় পড়ে লাভ হবে না এগুলা না বুঝলে, ইলেকট্রিক্যালে বিশেষ করে এগুলা না বুঝলে কোনো লাভ নেই। ঠিক আছে, তো আজকে পর্যন্তই। তোমরা এই ক্লাসটা গুগল ক্লাসরুমে পেয়ে যাবা আবারও। তো তোমরা হচ্ছে ওখান থেকে যদি প্রয়োজন হয় আবারও দেখে নিতে পারবা। আর ভালো থাকো, আর নেক্সট ক্লাসে আবার ইনশাল্লাহ দেখা হবে। আর আমার জন্য সবাই দোয়া করো।